মানুষের জীবনে কিছু সম্পর্ক রক্তের হয় না, তবুও সেই সম্পর্কই কখনো কখনো হৃদয়ের সবচেয়ে গভীর জায়গা জুড়ে থাকে। আজকের গল্প এক নিঃস্বার্থ ভালোবাসার, এক নীরব অপেক্ষার, এক বোনের যে সারা জীবন শুধু একটু স্নেহ খুঁজে বেরিয়েছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হৃদয় ছোঁয়া কালজয়ী গল্প উমা রানী। আমি তনুশ্রী, আপনারা শুনছেন তনুর বাংলা ক্লাসিক স্টোরি। চলো শুরু করি আমার আজকের গল্প। বসন্ত এসে গেছে। দক্ষিণের হাওয়া ধীরে ধীরে শীতকে বিদায় দিচ্ছে। আকাশ এতটাই নীল যে মনে হয় উড়ে যাওয়া চিলগুলোর ডানাতেও বুঝি সেই নীল রং লেগে যাবে। এই সময়টায় তাকে খুব মনে পড়ে। আজ তার কথাই বলি। মেডিকেল কলেজ থেকে বেরিয়ে প্রথম দিকে সরকারি চাকরি পাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত 1 মাসের মধ্যেই গৌহাটির একটি চা বাগানে ডাক্তারি চাকরি নিয়ে চলে গেলাম। আর ঠিক সেই সময় আমার ছোট বোন শৈল হঠাৎ কলেরায় আক্রান্ত হয়ে শ্বশুর বাড়িতে মারা গেল। শৈলকে আমি ভীষণ ভালোবাসতাম। ছোটবেলায় অন্য বোনদের সঙ্গে কত ঝগড়া মারামারি করেছি, কিন্তু শৈলর গায়ে কোনো দিন হাত তুলিনি। ও ছিল আমার খুব আদরের। শৈলর বিয়ে হয়েছিল যশোর জেলার এক গ্রামে, তবে বিয়ের পর সে কখনো সেখানে থাকেনি। তার স্বামী কলকাতাতেই একটা ভাড়া বাড়িতে সংসার করত। প্রথমে সে পাটের ব্যবসা করত, পরে একটা অফিসে চাকরি নেয়। যে বাড়িতে তারা থাকতো তার ঠিক সামনেই ছিল আমার মামার বাড়ি, একটা সরু গলির এপার ওপার। শৈলর বিয়ের অনেক আগে থেকেই তারা ওই বাড়িতে থাকতো, আর শৈলর বিয়েটাও হয়েছিল সেই মামার বাড়ি থেকেই। সেদিন সন্ধ্যার একটু আগে চা বাগানের ম্যানেজারের বাংলো থেকে এক রোগীর ব্যান্ডেজ করে ফিরছিলাম। ফেরার পথে পিয়ন কয়েকটা চিঠি হাতে দিয়ে গেল। বাসায় ফিরে চিঠিগুলো খুলতেই একটাতে পেলাম শৈলর মৃত্যু সংবাদ। চারপাশের ঝাউ, কৃষ্ণচূড়া আর সরল গাছগুলো তখন সন্ধ্যার হাওয়ায় কাঁপছিল। চোখের সামনে বিশাল চা বাগান, দূরের পাহাড়ের ঢাল, মার্গেরিটার দিকটা, আর 2 নম্বর বাগানের ম্যানেজারের সাদা বাংলো, সব যেন ধীরে ধীরে মিলেমিশে এক অদ্ভুত ঘন অন্ধকারে ঢেকে গেল। ঘরে আলো জ্বালিয়ে চুপচাপ বসে রইলাম। বাইরে থেকে ঠান্ডা হাওয়া খোলা দরজা জানালা দিয়ে ভেতরে ঢুকছিল, আর মনে পড়ছিল শৈলর কথা। আমি যখন কলকাতা থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরতাম, শৈল যেন আমাকে নিয়ে আনন্দে ব্যস্ত হয়ে উঠত। কোথায় ভালো কুল পাওয়া যায়, কোথায় কাঁচা তেঁতুল, কার গাছে কদবেল পেকেছে, সব আগেই খোঁজ নিয়ে রাখত। নানা রকম মশলা বানিয়ে কাগজে মুড়ে যত্ন করে রেখে দিত। আমি বাড়ি পৌঁছানোর পর তার ছোটাছুটি আর আদরের যেন শেষ থাকতো না। গরমের ছুটিতে আমি এলে আমাকে বেলের শরবত খাওয়াবে বলে কতবার অন্যের গাছে উঠে বেল পাড়তে গিয়ে অপমান সহ্য করেছে। শুধু আমার জন্য জুতো বুনবে বলে উল বোনা পর্যন্ত শিখেছিল। শৈল তো শুধু আজকের স্মৃতি নয়, যত দূর অতীতের দিকে তাকাই, ছোটবেলার কত সুখ দুঃখ, কত খেলা, কত মুহূর্তের সঙ্গে সে জড়িয়ে আছে। আজ সে যেন আকাশের সেই দূরের সপ্তর্ষি মণ্ডলের মতো, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না।
ঝাউ গাছের ফাঁক দিয়ে ভেসে আসা বাতাসের শব্দের মতোই সে আজ আমার জীবনের নাগালের বাইরে চলে গেছে। পরের দিনই আমি ছুটি নিয়ে দেশে ফিরে গেলাম। বাড়ির সবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল শৈলর স্বামী। মাত্র 3 বছরের সংসার, অথচ এর মধ্যে সে শৈলকে গভীরভাবে ভালোবেসে ফেলেছিল। তার মুখের দিকে তাকালেই বোঝা যেত ভিতরটা যেন একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। আমি তাকে অনেকভাবে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলাম। একদিন সে শৈলর বোনা একটা তৈরি গলাবন্ধ আমার সামনে এনে রাখল। শৈল নতুন উল বোনা শিখেই নাকি ওটা তার স্বামীর জন্য বানাতে শুরু করেছিল। সেটা হাতে নিয়ে আমার বুকের ভেতর কেমন যেন একটা হালকা অভিমান জেগে উঠল। মনে পড়ল একদিন আমার জন্য জুতো বুনে দেবে বলেই তো শৈল উল বোনা শিখেছিল, অথচ শেষ পর্যন্ত সে নিজের স্বামীর গলাবন্ধটাই আগে বুনতে শুরু করলো। তবু সেই অভিমান মুহূর্তের মধ্যে মুছে গেল, কারণ শৈল তো আর নেই। এরপর আবার গৌহাটিতে ফিরে গিয়ে আগের মতো চাকরিতে মন দিলাম। প্রথম দিকে আমার আর ভগ্নিপতির মধ্যে নিয়মিত চিঠিপত্র চলত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই যোগাযোগ ধীরে ধীরে কমে এলো। মাঝে মাঝে মামার বাড়ির চিঠিতে জানতে পারতাম অনেক অনুরোধ সত্ত্বেও সে আর দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়নি। শৈলর স্মৃতিটাকে হয়তো সে জীবনের শেষ সত্যি করে রাখতে চেয়েছিল। এইভাবেই বিদেশে, অর্থাৎ বাড়ি থেকে বহু দূরে অনেক বছর কেটে গেল। দেশে ফেরার মতো তেমন কোনো টানও আর ছিল না। মা বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। বোনদের সবার বিয়ে হয়ে গেছে, আর আমি নিজেও তখন অবিবাহিত। ফলে আমার কাছে দেশ আর বিদেশ দুটোই যেন সমান হয়ে গিয়েছিল। চা বাগানের ডাক্তারির জীবনটাও ছিল ভীষণ একঘেয়ে। সকালবেলা হাসপাতালে বসে কুলিদের রোগ দেখা, একই ধরনের জ্বর, পেটের অসুখ, কালাজ্বর, এইসব নিয়েই দিন কাটত। খুব বেশি হলে মাঝে মধ্যে টাইফয়েড বা নিউমোনিয়ার মতো কঠিন রোগ আসত। যখন বিশেষ কাজ থাকতো না তখন বই পড়তাম। আরেকটা বিষয় ছিল আমার খুব প্রিয়, আলোকতত্ত্ব বা অপটিক্স নিয়ে পড়াশোনা। বাংলোর একটা ঘর পুরো অন্ধকার করে ছোট্ট ডার্ক রুম বানিয়ে নিয়েছিলাম। কলকাতা থেকে নানা ধরনের লেন্স আর অপটিক্সের বই আনাতাম। এই নির্জন একঘেয়ে জীবনের মধ্যেই শৈল স্মৃতি কখনো হঠাৎ সন্ধ্যার বাতাস হয়ে ফিরে আসত, আবার কখনো গভীর রাতে নিঃশব্দ অন্ধকার হয়ে। এইভাবেই আরো প্রায় 3 বছর কেটে গেল। একদিন মামার বাড়ি থেকে চিঠি পেলাম। জানলাম আমার ভগ্নিপতি শেষ পর্যন্ত আবার বিয়ে করেছে। অনেক দিন ধরে আত্মীয় স্বজনের অনুরোধ, চাপ আর বোঝানোর পর আর হয়তো সে নিজেকে সামলাতে পারেনি। তবে এতে আমি তাকে কোনো দোষ দিতে পারলাম না। শৈলের প্রতি তার ভালোবাসা যে সত্যিই গভীর ছিল, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। না হলে এতদিন ধরে সে একা লড়াই করল কি করে? সেবার বৈশাখ মাসের শুরুতে কলকাতায় এসে মামার বাড়িতেই উঠলাম। অপটিক্স নিয়ে আমার মাথায় তখন নতুন কিছু ভাবনা ঘুরছিল। সেগুলো কোনো বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা দরকার ছিল। আমার এক পুরনো বন্ধু সদ্য বিলেত থেকে ফিরে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হয়েছে। মূলত তার সঙ্গেই এসব নিয়ে কথা বলার জন্যই আমার কলকাতায় আসা। তার কাছে যাতায়াত শুরু করলাম। সেও খুব উৎসাহ দিল। ফলে আমি আবার অপটিক্সের জগতে পুরোপুরি ডুবে গেলাম। একদিন সকালে মামার বাড়ির বারান্দায় বসে বই পড়ছিলাম। হঠাৎ চোখ গেল সামনের বাড়ির জানলার দিকে।
ওটাই আমার ভগ্নিপতির বাড়ি। দেখলাম ঘরের ভেতরে এক অচেনা মেয়ে কাজ করছে। আমার দিক থেকে শুধু তার দুটো হাতই দেখা যাচ্ছিল। হাত দুটো বেশ সুঠাম, আর তার শরীরের গঠন দেখে মনে হচ্ছিল পিঠটা বেশ চওড়া। কিছুক্ষণ পর সেই ঘরে ঢুকলো আমার ভগ্নিপতির ছোট বোন টুনি। টুনির বিয়ে হয়ে গেছে, সম্ভবত কিছুদিনের জন্য বাপের বাড়িতে এসেছে। আমি গৌহাটি থেকে ফিরে আসার পরও ওদের বাড়িতে যাইনি, তাই টুনিকে দেখে ডাক দিলাম, টুনি, ওই মেয়েটি কি নতুন বউ? হ্যাঁ দাদা, টুনি উত্তর দিল। আমি কৌতূহলী হয়ে বললাম, দেখি তো একবার। টুনি ভেতরে গিয়ে নতুন বউটিকে জানালার কাছে নিয়ে এলো, তারপর তার ঘোমটাও সরিয়ে দিল, কিন্তু তবুও স্পষ্ট করে কিছু দেখা গেল না। আমাদের মামার বাড়িটা এমনভাবে গলির ওপরে উঠেছিল যে সামনের বাড়ির ঘরগুলোতে দিনের বেলাতেও ঠিক মতো আলো ঢুকতো না, যেন অন্ধকারে ঢাকা কোনো ডার্ক রুম। ফলে জানালার পাশে দাঁড়িয়েও মেয়েটির মুখ ভালো করে দেখতে পেলাম না। আমি হেসে বললাম, আরে কিছুই তো দেখতে পেলাম না। টুনি হেসে উঠল, তারপর মজা করে বলল, ওখান থেকে যে আপনি কিছুই দেখতে পাবেন না সেটা আমি জানতাম, তার উপরে এখন তো আবার চশমাও নিয়েছেন। কথাটা বলে হঠাৎ সে একটু গম্ভীর হয়ে গেল, নরম গলায় বলল, আপনি এসেছেন এতদিন হলো, অথচ একবারও তো আমাদের বাড়ি এলেন না দাদা। আজ দুপুরে একবার আসবেন। দুপুরবেলা আমি ওদের বাড়ি গেলাম। বাড়িতে ঢুকেই বুকের ভেতর কেমন একটা পুরনো স্মৃতি হঠাৎ জেগে উঠল। মনে পড়ে গেল 4-5 বছর আগে ভাইফোঁটার দিন শৈলর ডাকে এই বাড়িতেই এসেছিলাম। তারপর আর কোনোদিন আসা হয়নি। দালান পেরিয়ে ভেতরের ঘরে যেতেই বাড়ির মহিলারা সবাই আমাকে ঘিরে দাঁড়ালেন। অনেকদিন পর দেখা, তাই নানা কথা খোঁজ খবর চলল কিছুক্ষণ। তারপর টুনি হেসে বলল, দাদা এসো, বৌদিকে দেখবে। আমি ঘরের ভেতরে গেলাম। টুনি নতুন বউটির ঘোমটা সরিয়ে দিয়ে বলল, ওর সামনে আর তোমাকে ঘোমটা দিতে হবে না বৌদি, উনি তোমার দাদা। মেয়েটি আধ ঘোমটা টেনে আঁচল গলায় দিয়ে ধীরে ধীরে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমি ভালো করে তার মুখের দিকে তাকালাম। সত্যি অপূর্ব দেখতে মেয়ে। গায়ের রং উজ্জ্বল ফর্সা, মুখের গড়ন খুব সুন্দর, মাথা ভর্তি ঘন কালো কোকড়ানো চুল, আর স্বাস্থ্যও বেশ ভালো। বয়স খুব বেশি হলে 14 কিংবা 15। টুনির মা বললেন, মেয়েটার বাবা পশ্চিমে চাকরি করেন, সেখানেই ওদের বড় হওয়া। একমাত্র মেয়ে, আর কোনো সন্তান নেই। আগে থেকেই পরিচয় ছিল, তাই এই বাড়িতেই সম্বন্ধ করে বিয়ে দিয়েছেন। মেয়েটি প্রণাম করে উঠে দাঁড়াতেই আমি তার হাত ধরে কাছে টেনে নিলাম। তার ঘোমটা একটু সরিয়ে মৃদু হেসে বললাম, আমার কাছে লজ্জা কিসের খুকি? আমি তো তোমার দাদা। তোমার নাম কি? মেয়েটি একবার সরাসরি আমার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো সংকোচ ছিল না, ছিল এক অদ্ভুত সহজ বিশ্বাস, যেন মুহূর্তের মধ্যে সে আমাকে নিজের মানুষ বলে মেনে নিয়েছে। খুব নরম গলায় সে বলল, উমা রানী। আমি হেসে বললাম, আচ্ছা, আমরা আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? এসো উমা রানী, এখানে বসো, তোমার সঙ্গে একটু গল্প করি। আমি তাকে পাশে বসালাম। তারপর ধীরে ধীরে নানা কথা বলতে শুরু করলাম। তার ছোটবেলার কথা,
কোথায় মানুষ হয়েছে, কি করতে ভালো লাগে। আর সেই কথোপকথনের মধ্যে কখন যে মেয়েটির প্রতি এক অদ্ভুত স্নেহ জন্ম নিল, নিজেও বুঝে উঠতে পারলাম না। আমি মৃদু হেসে জিজ্ঞেস করলাম, বাড়ি ছেড়ে এত দূরে এসে খুব মন খারাপ করছে, তাই না? উমারানী শুধু একটু হাসলো, কিন্তু কিছু বলল না। সেই নীরব হাসির মধ্যেই যেন লুকিয়েছিল বাড়ির জন্য টান, মায়ের কথা মনে পড়ার কষ্ট। আমি আবার প্রশ্ন করলাম, তোমার বাবা কোথায় থাকেন? সে শান্ত গলায় উত্তর দিল, মাও। জায়গাটার নাম আমি আগে কখনো শুনিনি, তাই কৌতূহল নিয়ে বললাম, মাও, সেটা আবার কোথায়? সেন্ট্রাল ইন্ডিয়ায়। ও আচ্ছা, তোমার বাবা সেখানে কি করেন? কমিশনারিয়েটে চাকরি করেন। আমি কিছুক্ষণ চুপ করে থেকে আবার জিজ্ঞেস করলাম, তোমার কোনো ভাই বোন নেই? উমারানী মাথা নাড়ল, না, আমার পরে আরেকটা বোন হয়েছিল, কিন্তু সে জন্মের পরই মারা যায়, তারপর আর কেউ হয়নি। তার গলায় খুব বেশি দুঃখের সুর ছিল না, কিন্তু কথাগুলো শুধু আমার মনে হলো, বাড়ি, বাবা, মা, একমাত্র মেয়ে হয়ে এত দূরে চলে আসা, সব মিলিয়ে কোথাও একটা নিঃসঙ্গতা নিশ্চয়ই তাকে ঘিরে আছে। মনে হলো হয়তো বাড়ির কথা বলতে বলতে তার মন আরো খারাপ হয়ে যাচ্ছে। তাই কথার বিষয় বদলাতে আমি হেসে জিজ্ঞেস করলাম, তুমি লেখাপড়া জানো উমারানী? সে এবার একটু উজ্জ্বল মুখে বলল, ওখানে একটা মেয়েদের স্কুলে পড়তাম, কিন্তু সেখানে বাংলা পড়ানো হতো না, তাই বাবা পরে স্কুল থেকে ছাড়িয়ে নেন, তারপর বাড়িতেই বাবার কাছে পড়তাম। আমি হেসে জিজ্ঞেস করলাম, বাংলা বই ভালোই পড়তে পারো তাহলে? পারি। তার কথা বলার ভঙ্গিটা আমার ভীষণ ভালো লাগলো। মাথা নিচু করে খুব ধীর আর নম্র স্বরে সে কথা বলছিল। তার মধ্যে কোনো বাড়াবাড়ি লজ্জা নেই, আবার বাড়তি চঞ্চলতাও নেই। একটা শান্ত মিষ্টি স্বভাব যেন তার সমস্ত আচরণের মধ্যে মিশেছিল। আমি স্নেহ করে তার মাথায় আলতো একটা ঝাঁকুনি দিয়ে বললাম, বেশ বেশ, তুমি তো খুব লক্ষ্মী মেয়ে। তারপর উঠে দাঁড়িয়ে বললাম, আচ্ছা আজ তাহলে যাই, আবার অন্যদিন এসে গল্প করব। আমি উঠতেই উমারানী আবার আঁচল গলায় দিয়ে নিচু হয়ে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমি হেসে বললাম, খুব শান্ত হয়ে থাকবে কিন্তু উমারানী, কোনো দুষ্টুমি করো না, না হলে কিন্তু দাদার কাছে খবর যাবে। উমারানী শুধু মৃদু হেসে মাথা নিচু করে রইল। এরপর 5-6 মাস পরে দুর্গাপুজোর সময় আবার মামার বাড়ি এলাম। অষ্টমীর দিন সারা দিন খুব পরিশ্রম করতে হয়েছিল। মামার বাড়িতে পুজো হতো, তাই নিমন্ত্রিত অতিথিদের দেখা, শোনা, খাওয়ানো, নানা আয়োজন, সব মিলিয়ে শরীর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। সন্ধ্যার একটু আগে একটা ঘরে গিয়ে খাটে শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। অনেক রাতের দিকে ঘুম ভেঙে খেতে বসেছি, এমন সময় আমার ছোট ভাই বলল, দাদা, আপনি তো অনেকক্ষণ ঘুমোচ্ছিলেন, দিদি এসেছিলেন আরতির সময়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কে, উমারানী? সে বলল, হ্যাঁ, আপনাকে দেখার জন্য আপনার ঘরে গিয়েছিলেন, দেখেন আপনি ঘুমোচ্ছেন, তারপর আপনার পায়ে হাত দিয়ে ডাকার চেষ্টাও করেছিলেন, কিন্তু আপনি ওঠেননি। পরে সবাই চলে যান, তিনি নাকি পরশু বাপের বাড়ি চলে যাবেন, আপনি কাল একবার অবশ্যই ও বাড়ি যাবেন। আপনার সঙ্গে দেখা না হয় দিদি খুব মন খারাপ করে গেছেন। ভাইয়ের কথা শুনে হঠাৎ আমার বুকের ভেতরটা কেমন যেন হালকা ব্যথা করে উঠল।
মনে হলো মেয়েটা যেন সত্যিই আমাকে নিজের দাদা বলে মনে করেছে। আমি তখনও ঘুমের ঘোর পুরো কাটিয়ে উঠতে পারিনি, তাই অবাক হয়ে বললাম, দিদি মানে? ওই বাড়ির দিদি, উমারানী। আমি চমকে উঠলাম। উমারানী? হ্যাঁ, টুনিদিরা সবাই আরতির সময় এসেছিলেন। উমারানী দিও ছিলেন। উমারানীর কথা আমার সত্যি মনে ছিল। তার সেই শান্ত ভক্তিভরা মিষ্টি ব্যবহার যেন সহজে ভোলার নয়। গৌহাটির চা বাগানে ফিরে গিয়েও মাঝে মাঝে মেয়েটির কথা মনে পড়ত। পরদিন সকালেই নানা কাজের ফাঁকে ওদের বাড়ির দিকে চলে গেলাম। বাইরে কাউকে না দেখে সোজা রান্নাঘরের দিকেই ঢুকে পড়লাম। টুনির মা আমাকে দেখে বললেন, এসো বাবা, এতদিন এলে অথচ একবারও এই বাড়িতে আসার সময় হলো না। আমি লজ্জা পেয়ে কোনো একটা অজুহাতের মতো কথা বললাম। উমারানী তখন বসে মাছ কাটছিল। আমাকে দেখেই যেন একটু অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে হাত ধুয়ে এসে চুপচাপ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। টুনির মা বললেন, বৌমা, সতীশকে দালানে নিয়ে গিয়ে বসাও তো, এই ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে থাকবে কেন? দালানে যেতেই কোথা থেকে টুনি এসে হাজির। আমাকে দেখে সে হেসে বলল, ও মা, দাদা যে, আজ তো দেখি ভাগ্য খুলেছে। তারপর মজা করে উমারানীর দিকে তাকিয়ে বলল, বৌদি তো দাদা দাদা করেই মরে, রোজ আমাকে জিজ্ঞেস করে, দাদা পুজোর ছুটিতে আসবেন তো? আর দাদা এতই ব্যস্ততা যে 4-5 দিন শহরে থেকেও এবারে চৌখট মারাতে সময় হলো না। কি বলো দাদা, এই বাড়িতে এলেই নাকি চণ্ডী অশুদ্ধ হয়ে যায়? টুনির কথা শুনে উমারানী লজ্জায় মাথা নিচু করে ফেলল, আর আমি অকারণে একটু সংকোচ বোধ করলাম। যেন এই অল্প কদিনের মধ্যে মেয়েটি সত্যি আমাকে নিজের দাদা ভেবে ফেলেছে। টুনির কথায় আমি একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। পরিস্থিতি সামলাতে উমারানীর মাথা ভর্তি কোকড়ানো চুলে আলতো করে হাত বুলিয়ে হেসে বললাম, ঘিরে রানী, তাহলে দাদার কথা একেবারে ভুলে যাসনি বুঝি? টুনির ঠাট্টায় উমারানী ভীষণ লজ্জা পেয়েছিল। সে মাথা নিচু করে আমার ধুতির কোণটা আঙুলে ধরে চুপচাপ নাড়াতে লাগলো। আমি তখন দালানের খাটের উপর বসেছিলাম, আর উমারানী মাটিতে আমার পায়ের কাছেই বসেছিল। আমি ধীরে জিজ্ঞেস করলাম, শচীশ বলছিল তুমি নাকি সোমবার বাপের বাড়ি যাবে, সত্যি? উমারানী মুখ নিচু রেখেই বলল, বাবা চিঠি দিয়েছিলেন, একাদশীর দিন নিয়ে যাবেন, কিন্তু আজও তো এলেন না। শেষের কথাগুলো বলতে গিয়ে তার গলাটা যেন একটু কেঁপে উঠল। আমি বুঝলাম ছোট্ট মেয়েটার মনটা বাবা মায়ের জন্য গভীর টানে ভরে আছে। এত দূরে নতুন সংসারে থেকেও সে এখনো পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। তাই স্নেহের গলায় তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আসবেন, আজ তো সবে নবমী, এখনো সময় আছে। তারপর কথা ঘোরানোর জন্য হেসে জিজ্ঞেস করলাম, আচ্ছা রানী, কলকাতা কেমন লাগছে তোমার? ভালো। আমি তার নত মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, না রে রানী, শুধু দাদার মন রাখার জন্য ভালো বলছিস। সত্যি করে বললে তো ভালো লাগার কথা নয়। কোথায় তোমাদের পশ্চিমের খোলা হাওয়া, পরিষ্কার আকাশ, আর কোথায় এই কলকাতার ধুলো আর ধোঁয়া। মন খারাপ হওয়াই স্বাভাবিক। উমারানী একটু মৃদু হেসে চুপ করে রইল। আমি আবার জিজ্ঞেস করলাম, ওখানে পশ্চিমে তোমাদের পুজো হয়? সে বলল, এদেশের মতো ঠিক হয় না,
হিন্দুস্তানিরা একটা উৎসব করে, অনেকটা এই রকম। আর ওই সময় রামলীলার খুব ধুম পড়ে। আমি উঠতে গেলে উমারানী আবার নিচু হয়ে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। আমি হেসে বললাম, রানী, আমি যখনই আসবো তখনই কি এভাবে প্রণাম করতে হবে? এই প্রথম উমারানী মুখ তুলে সরাসরি আমার দিকে তাকালো। খুব নরম স্বরে বলল, কাল বিকেলে আসবেন দাদা? এর আগে সে কোনোদিন আমাকে দাদা বলে ডাকিনি। সেই ডাক শুনে আমার বুকের ভেতরটা কেমন উষ্ণ হয়ে উঠল। আমি হেসে বললাম, কাল তো বিজয়া দশমী, নিশ্চয়ই আসব। পরদিন ছিল বিজয়া দশমী। সন্ধ্যার পর আবার ওদের বাড়ি গেলাম। বাড়ির বড়দের প্রণাম করে দাঁড়িয়ে আছি, এমন সময় টুনি এসে বলল, আপনি দালানের পাশের ঘরে যান, বৌদি ওখানে আছেন। আমি ঘরের দরজা পর্যন্ত গিয়ে ভেতরে তাকাতেই এক অপূর্ব দৃশ্য চোখে পড়ল। তাই আর ভেতরে ঢুকলাম না, দরজার কাছেই দাঁড়িয়ে রইলাম। দেখলাম খাটের ওপর বসে আছে আমার ছোট ভাই শচীশ। তার বয়স 12-13 হবে। আর তার পাশে দাঁড়িয়ে উমারানী খুব যত্ন করে তাকে খাওয়াচ্ছে। টেবিলের ওপর রাখা রেকাবি থেকে একটু একটু করে খাবার তুলে সে শচীশের মুখে দিচ্ছে। তার বাঁ হাতটা স্নেহ ভরে শচীশের কাঁধে রাখা। দৃশ্যটা দেখে আমার বুকটা হঠাৎ ভরে উঠল। মনে হলো, আজ যদি শৈল বেঁচে থাকতো, সেও হয়তো এর চেয়ে বেশি আদর করে শচীশকে খাওয়াতে পারত না। সেই মুহূর্তে উমারানীর প্রতি এক গভীর স্নেহে আমার মন ভিজে উঠল। এতদিন যেন বুঝতেই পারিনি এই ছোট্ট মেয়েটার ভেতরে কত স্নেহ জমে আছে। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হেসে ঘরে ঢুকে বললাম, এ কি রে রানী, লুকিয়ে লুকিয়ে শুধু ছোট ভাইকে খাওয়াচ্ছিস? দাদাকে কিছু খেতে দিবি না? বেচারি উমারানী লজ্জায় একেবারে লাল হয়ে গেল। হঠাৎ আমাকে দেখে এমন অপ্রস্তুত হয়ে পড়ল যে প্রতিদিনের মতো বিজয়ার প্রণামটুকুও করতে ভুলে গেল। মুখ নিচু করে অস্পষ্টভাবে কি যেন দু একবার বলল, তারপর চুপ করে দাঁড়িয়ে রইল। আমি তার দিকে তাকিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। আজ যেন প্রথমবার বুঝতে পারলাম ভাই বোনহীন একাকী মেয়েটার মন কত গভীরভাবে একটু আপন স্নেহের জন্য অপেক্ষা করছিল। আর সেই মুহূর্তে আমারও মনে হলো যেন পৃথিবীর এমন সব নিঃসঙ্গ হৃদয়কে আমি আপন বড় ভাইয়ের স্নেহে আশ্রয় দিতে পেরেছি। এক অদ্ভুত শান্তি আর তৃপ্তিতে আমার মন ভরে উঠল। এমন সময় টুনি ঘরে ঢুকে আমার সামনে একটা থালা ভরা মিষ্টি রেখে বলল, দাদা, একটু মিষ্টি মুখ করুন। আমি হেসে বললাম, আয় টুনি, সবাই মিলে খাই। উমারানীকে খাটের উপর বসালাম, তারপর নিজে হাতে সবার মধ্যে মিষ্টি বিলিয়ে দিতে লাগলাম। কিন্তু উমারানী তখন লজ্জায় একেবারে গুটিয়ে গেছে। তার মুখ লাল হয়ে উঠেছে, কপালে ছোট ছোট ঘামের বিন্দু জমেছে। মনে হচ্ছিল এত লজ্জা আর সংকোচে সে যেন ঠিক স্বস্তি পাচ্ছে না। আমি মৃদু হেসে তার ঘোমটা একটু সরিয়ে দিয়ে বললাম, আরে রানী, এত লজ্জা কিসের? আমি তো তোমার দাদা, আমার লক্ষ্মীর ছোট বোনটা তুমি। খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরের দালানে এসে টুনির মায়ের সঙ্গে গল্প করতে বসলাম। কিছুক্ষণ পরে তিনি রান্নাঘরে চলে গেলেন। আরও একটু পরে আমি উঠতে যাচ্ছি, এমন সময় উমারানী চুপচাপ এসে পাশে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, রানী, আজ ঠাকুর বিসর্জন দেখতে গিয়েছিলি? ওপরের ঘরের জানলা থেকে দেখেছি, খুব ভালো লাগছিল। অনেক বড় বড় প্রতিমা ছিল, তাই না? হ্যাঁ, কত বড় বড়। তারপর একটু চুপ করে থেকে সে আমার দিকে তাকিয়ে
খুব আস্তে বলল, দাদা কাল আসবেন না? আমি একটু হেসে বললাম, সে তো এখনই বলতে পারি না রে, সময় পেলে নিশ্চয়ই আসবো। আবার হয়তো খুব তাড়াতাড়ি চলে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। উমা রানীর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, আপনি কি খুব শিগগির চলে যাবেন দাদা? হ্যাঁ, ছুটিও তো বেশি নেই, পূর্ণিমার পরেই ফিরতে হবে। কথাটা শুনে উমা রানী মাথা নিচু করে চুপ করে রইল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, তা তোকেও তো আর বেশি দিন এখানে থাকতে হবে না। বাবা বোধহয় কাল আসবেন। তাহলে তো আর চিন্তা নেই, এই 2 দিন কেটে গেলেই হলো। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর যেন একটু সংকোচ আর ভয় মিশিয়ে খুব আস্তে বলল, যাওয়ার আগে আর একবারই বাড়ি আসতে পারবেন না দাদা? অবশ্যই আসবো রে রানী, নিশ্চয়ই আসবো। কিন্তু সেই দেখা আর হয়ে উঠল না। 6-7 দিন পরে গৌহাটির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই কদিন নানা কাজে এমন ব্যস্ত ছিলাম যে চারদিকে ছোটাছুটি করেই সময় কেটে গেল। শচীশের মুখে শুনেছিলাম উমা রানীর বাবা শেষ পর্যন্ত তাকে নিতে আসতে পারেননি, তাই তার পশ্চিমে যাওয়াও হয়নি। শচীশ মাঝে মাঝেই বলতো, দাদা যাওয়ার আগে একবার দিদির সঙ্গে দেখা করে যাবেন, উনি আপনার কথা প্রায়ই বলেন। আমারও খুব ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছে থাকলেও যাওয়ার আগে আর উমা রানীর সঙ্গে দেখা করা হয়ে উঠল না। গৌহাটিতে ফিরে গিয়ে এবার অনেক দিন রয়ে গেলাম। প্রথম প্রথম উমা রানীর কথা খুব মনে পড়ত, তার শান্ত মুখ, মিষ্টি ব্যবহার, দাদা বলে ডাকার সেই স্নেহ ভরা স্বর, সবই মাঝে মাঝে মনে ভেসে উঠত। কিন্তু মানুষের মনও বড় অদ্ভুত। দিন যেতে যেতে সেই স্মৃতিগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো। কাজের ব্যস্ততা, নতুন জায়গা, নতুন জীবন, সব মিলিয়ে একসময় উমা রানীর কথা প্রায়ই ভুলে গেলাম। তার কিছুদিন পরে গৌহাটির চাকরিও ছেড়ে দিলাম। তারপর শিলচর, দার্জিলিং, নানা চা বাগানে ঘুরে বেড়ালাম। 2-1টি হাসপাতালেও কাজও করেছি। কিন্তু যেখানেই গেছি জীবনটা কেটেছে প্রায় একাকী। দীর্ঘদিন নির্জন বাংলোয় থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে অনেক মানুষের ভিড়, হইচই, একসঙ্গে অনেক কথা, এসব আর সহ্য হতো না। বরং আমার ভালো লাগতো পাহাড়ি সন্ধ্যা। সূর্য ডুবে যাওয়ার সময় পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়া কুমকুম রঙা আলো, গোধূলির অন্ধকারে চা গাছের সারি, গভীর রাতের নিস্তব্ধতা, আর সরল গাছের পাতার ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের অদ্ভুত সুর। এসবের মধ্যেই যেন এক অদ্ভুত শান্তি খুঁজে পেতাম। বাংলোর বসার ঘরটাও নিজের মতো সাজিয়ে নিয়েছিলাম। চারদিকে বইয়ের স্তূপ, পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী আর চিন্তাবিদদের লেখা বই পড়েই রাত কেটে যেত। তাদের অসাধারণ প্রতিভা যেন পৃথিবীর বহু অন্ধকার রহস্যের উপর আলো ফেলত। কেউ পৃথিবীর সুদূর অতীতের ইতিহাস উন্মোচন করছেন, কেউ অসীম মহাকাশের নক্ষত্র জগতের রহস্য বুঝতে চাইছেন। আমি গভীর রাত পর্যন্ত তাদের বইয়ের মধ্যে ডুবে থাকতাম। মনে হতো মানুষের জ্ঞানে সেই তীব্র আলোই ধীরে ধীরে এই বিস্ময় ভরা পৃথিবীর অজানা পথগুলোকে আমাদের চোখের সামনে খুলে দিচ্ছে। এইভাবেই আরো 7-8 বছর কেটে গেল। তারপর একসময় আবার কলকাতায় ফিরে এলাম। মনে হলো এবার এখানেই স্থায়ীভাবে থেকে ডাক্তারি প্র্যাকটিস শুরু করব। আগের মতোই মামার বাড়িতেই উঠলাম। সেখানে গিয়ে জানতে পারলাম সামনে সেই বাড়িতে যেখানে আমার ভগ্নিপতিরা থাকতেন, তারা
আর বহু বছর হলো নেই। প্রায় 5-6 বছর আগেই নাকি দেশে ফিরে গেছেন। কলকাতায় কয়েক মাস কাটল, কিন্তু প্র্যাকটিস খুব একটা জমে উঠল না। ভবিষ্যতে খুব ভালো চলবে এমন আশাও বিশেষ দেখতে পাচ্ছিলাম না। একদিন সকালে মামার বাড়ির উপরের ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ দরজা ঠেলে কেউ ভেতরে ঢুকলো। প্রথমে চিনতেই পারলাম না, তারপর একটু তাকিয়ে হঠাৎ মনে পড়ল টুনি। অনেক বছর পরে তাকে দেখছি। চেহারা আগের থেকে অনেক বদলে গেছে। ছোট্ট চঞ্চল মেয়েটা যেন কবে বড় হয়ে গেছে। তাকে দেখে যেমন অবাক হলাম, তেমনি খুব আনন্দও পেলাম। টুনি হেসে বলল, আমি আর আমার স্বামী 5-6 দিন হলো কলকাতায় এসেছি। সিলেট থেকে এক আত্মীয়ের বাড়িতে উঠেছি। আজ ভাবলাম বাড়ির সবার সঙ্গে একবার দেখা করে যাই। তার কথা শুনতে শুনতে আমার হঠাৎ পুরনো দিনের কত স্মৃতি মনে পড়তে লাগলো। শৈল, সেই বাড়ি, আর উমারানী। অনেক কথাবার্তার পরে আমি টুনিকে জিজ্ঞেস করলাম, সুরেন এখন কোথায় আছে? ছোটদা এখন আপাতাঞ্চলে কোথায় যেন চাকরি করেন, সেইখানেই থাকেন। কিছুক্ষণ চুপ করে থেকে আমি আবার প্রশ্ন করলাম, উমারানী কেমন আছে? আমার প্রশ্ন শুনে টুনি হঠাৎ চুপ করে গেল। তার মুখের ভাবটাও কেমন যেন বদলে গেল। তারপর ধীরে ধীরে বলল, দাদা, সে অনেক কথা। আপনি এখানে আছেন জেনেই আমি সেসব আপনাকে বলবো বলেই এসেছি। আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন ধক করে উঠল। আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে ভালো আছে তো? টুনি একটু দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, সেই যে বছর পুজোর সময় আপনি এখানে ছিলেন, তখন তো বৌদির বাবা তাকে নিতে আসবেন বলে কথা ছিল, কিন্তু ছুটি না পাওয়ায় আসতে পারেননি। চিঠি লিখেছিলেন পরের মাসে নিয়ে যাবেন। তারপর মাসখানেক বাদে খবর এলো তিনি কলেরায় মারা গেছেন। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। টুনি বলল, বৌদি বিয়ের পর যেদিন শ্বশুর বাড়ি এলো, তারপর আর বাবার সঙ্গে তার দেখাই হলো না। এই ছিল তার কপাল। উমারানীর মা? মা আবার কোথায়? বৌদির বিয়ের আগেই তো তিনি মারা গিয়েছিলেন। তারপর থেকে ছোটদাও বৌদির সঙ্গে তেমন কোনো সম্পর্ক রাখেন না। যেখানে চাকরি করেন সেখানেই পড়ে থাকেন, আর বৌদি চাপা পুকুরের বাড়িতে একরকম একাই থাকে। চিঠিপত্র প্রায় দেয়নি না। আমি চুপ করে শুনছিলাম। মনে হচ্ছিল বুকের ভেতর কোথাও একটা ভারী কষ্ট জমে উঠছে। টুনি বলতেই থাকলো, বৌদি খুব শান্ত মেয়ে, খুব চাপা স্বভাবের। মুখ ফুটে কোনোদিন কিছু বলে না, কিন্তু তার মুখের দিকে তাকালেই বুক ফেটে যায়। মেয়ে মানুষের ওই কষ্ট আপনি বুঝবেন না দাদা। যতদিন মা ছিলেন ততদিন বৌদিকে কষ্ট বুঝতে দেননি, কিন্তু তিনি আজ 2 বছর হলো মারা গেছেন। এখন বাড়িতে শুধু এক বুড়ি পিসিমা আছেন। সব শুনে আমার মন যেন হঠাৎ ভারী হয়ে গেল। সেই শান্ত, লাজুক, স্নেহভরা ছোট্ট মেয়েটার জীবনের উপর দিয়ে এত বড় বড় দুঃখ বয়ে গেছে, ভাবতেই কষ্ট হচ্ছিল। আমি গভীর স্বরে জিজ্ঞেস করলাম, সুরেন এমন ব্যবহার করছে কেন? টুনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তা কেন করেন সেটা তিনিই জানেন। তবে শুনেছি তিনি নাকি বলেন জোর করে তার বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে করার তার
কোনো মতেই ইচ্ছে ছিল না। এইসব কথা। বড়দাও দেশের বাড়িতেই থাকে। বাড়িতে এখন শুধু বুড়ো পিসিমা আর বৌদি। কিন্তু পিসিমা থাকলেও না থাকারই মতো। বৌদির মুখের দিকে তাকিয়ে একটু যত্ন করে কথা বলবে এমন একজন মানুষও তার পাশে নেই। আমি চুপ করে শুনছিলাম। টুনিও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, দাদা, আপনাকে একটা কথা বলি। বল। আপনি একবার বৌদির সঙ্গে দেখা করে আসুন। আপনাকে সে যে কি চোখে দেখে তা আমি বলে বোঝাতে পারবো না। সেবার চাপা পুকুরে গিয়েছিলাম। বৌদি আমাকে বলেছিল, ঠাকুরজি, আমার দাদার কোনো খবর জানো? আমি নিঃশব্দে বসে রইলাম। টুনি বলতে লাগলো, শুনেছে আপনি এই দেশ ও দেশ ঘুরে বেড়াচ্ছেন। সেই কথা ভেবে সে কাঁদে। আমি যতবার তার কাছে গেছি এমন একটা দিন নেই যেদিন সে আপনার কথা বলেনি। বৌদি বলে, ভগবান আমার ভাইয়ের অভাব পূরণ করেছেন দাদা আর শচীশকে দিয়ে। আমার বুকের ভেতরটা যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। টুনি আবার বলল, এখনো পর্যন্ত বৌদি চিঠিতে আপনার খোঁজ নেয়, কিন্তু সে খুব পোড়া কপালি দাদা। জীবনে কারোর কাছ থেকে ঠিকমতো স্নেহ পেল না। শেষ কথাগুলো বলতে বলতে টুনির চোখ ভিজে উঠল। আপনার পায়ে পড়ি দাদা, আপনি একবার গিয়ে দেখা করে আসুন। আপনি গেলে হয়তো ওর অর্ধেক দুঃখই কমে যাবে। টুনির কথা শুনে আমার চোখের সামনে হঠাৎ ভেসে উঠল সেই ছোট্ট লাজুক মেয়েটার মুখ। মাথা ভর্তি কোঁকড়ানো চুল, নত চোখ আর সেই নরম স্বর। কাল আসবেন দাদা? এত বছর পরেও সে সেই স্নেহটুকু ভুলতে পারিনি। এই কথা ভাবতেই আমার মন গভীর বিষাদে ভরে উঠল। ছাদের আলসের ওপর থেকে ধীরে ধীরে রোদের শেষ আলোটুকুও সরে গেল। পাশের বাড়ির চিলেকোটার ছাদে বসে একটা কাক এক টানা কর্কশ স্বরে ডাকছিল। চারদিক যেন কেমন একটা নিঃশব্দ আর বিষণ্ণ হয়ে উঠেছিল। আমি চুপ করে বসে থেকে টুনিকে জিজ্ঞেস করলাম, সুরেন কি একেবারেই বাড়ি যায় না? না যাওয়ার মতোই দাদা। বছরে হয়তো এক দুবার যায়, তাও একদিন কি দুদিন থেকে আবার চলে আসে। আর যাওয়ার কারণও খাজনা আদায় করতে। জমির কিস্তির সময় যে যা পাওনা থাকে সেটা বুঝে নিতে। কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। তারপর আরো কিছু সাধারণ কথা বলে টুনি চলে গেল। সেদিন বিকেলে সেনেট হলে এক বিখ্যাত বিজ্ঞানীর বক্তৃতা ছিল। তিনি কেমব্রিজ থেকে এসেছেন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে। বিষয়টাও ছিল অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু তার যুক্তি, বিশ্লেষণ আর ব্যাখ্যা এত গভীর আর জটিল ছিল যে শুরুতে হল ভর্তি ছাত্র থাকলেও ধীরে ধীরে অনেকে উঠে চলে গেল। শেষ দিকে এখানে ওখানে হাতে গোনা কয়েকজন জেদি ছাত্রই শুধু বসেছিল। বক্তা ছিলেন অত্যন্ত খ্যাতিমান অধ্যাপক, রয়্যাল সোসাইটির ফেলো। বিশ্ববিদ্যালয়ের পোশাকে তার সৌম্য দৃঢ় চেহারাটাকে যেন কোনো প্রাচীন ঋষির মতো মনে হচ্ছিল। তার কথার মধ্যে জ্ঞানের দীপ্তি ছিল, নতুন ভাবনার মোহ ছিল। কিন্তু সেই বক্তৃতা শুনতে শুনতেও আমার মন কোথায় যেন ভেসে যাচ্ছিল। বিজ্ঞানের কঠিন তত্ত্ব থেকে অনেক দূরে, কলকাতার ইটকাঠের শহর থেকে আরো অনেক দূরে চলে যাচ্ছিল সেই নির্জন গ্রামের বাড়িতে, যেখানে উমারানী একা দিন কাটাচ্ছে।
মাঝে মাঝে হলঘরের খোলা দরজা দিয়ে বাইরে জ্যোৎস্না ভরা আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে বারবার তার মুখটা মনে পড়ছিল। সেই কিশোরী মুখ, শান্ত চোখ আর স্নেহভরা মিনতির স্বর। মনে পড়ছিল কি আগ্রহ নিয়ে সে বাবার আসার অপেক্ষা করছিল। মনে পড়ছিল সেই ডাক, দাদা। এতদিন পরে হঠাৎ যেন বুঝতে পারলাম, সত্যিই তো মেয়েটা কোনো দিন কারোর কাছ থেকে পূর্ণ স্নেহ পায়নি। এই বিশাল পৃথিবীতে, যেখানে জ্ঞান, আনন্দ, আলো আর বিস্ময় কত প্রবাহ বয়ে চলেছে, সেখানে সে এক কোণে বসে শুধু নীরবে কষ্ট পেয়ে যাচ্ছে। আমি তখন বিজ্ঞানের গভীর আলোচনায় বসে আছি। চারদিকে জ্ঞানীর উত্তেজনা, নতুন চিন্তার উচ্ছ্বাস। অথচ সেই মুহূর্তেই আমার মনে হচ্ছিল, এই আনন্দের পৃথিবী থেকে কত দূরে পড়ে আছে আমার সেই স্নেহ বঞ্চিতা ছোট বোনটি। সে কি শুধু ঘরের কোণে বসে দিনের পর দিন নিঃশব্দে চোখের জল ফেলবে? এই পৃথিবীর একটু আনন্দ, একটু আলো, একটু স্নেহ তার কাছে পৌঁছে দেওয়ার মতো কি সত্যিই কেউ নেই? বক্তৃতা শেষ করে যখন বাইরে বেরোলাম, তখন গোলদিঘির জলের উপর চাঁদ উঠেছে। কিন্তু শহরের ধোঁয়া ভরা আকাশের আড়াল ভেদ করে সেই জ্যোৎস্না যেন পুরোপুরি ফুটে উঠতে পারছিল না। তার আলো ছিল ম্লান, যেন কোথাও আটকে গেছে। বিজ্ঞানীর বক্তৃতার প্রভাব তখনও আমার মনে গভীরভাবে রয়ে গেছে। মাথার ভেতর নানা তত্ত্ব, নানা চিন্তা ঘুরছে। গোলদিঘির ধারের সবুজ ঘাস, তার ফাঁকে ফাঁকে ফুটে থাকা মরশুমি ফুল, সবকিছুকেই যেন নতুন চোখে দেখছিলাম। তবু সেই সৌন্দর্যের মধ্যেও আমার মনে কেমন একটা অসম্পূর্ণতার বেদনা জেগে উঠল। মনে হলো আজকের এই ত্রয়োদশীর জ্যোৎস্নাটাও যেন ঠিক নিজের রূপে ফুটে উঠতে পারিনি। ধোঁয়ার আড়ালে তার শুভ্রতা ম্লান হয়ে গেছে, যেন ব্যর্থতার কষ্টে সে নিজেই ফ্যাকাশে হয়ে আছে। আর সেই মুহূর্তে আমার মনে একটাই কথা ঘুরতে লাগলো, এই জ্যোৎস্না, এই ফুল, এই রাত সবই যেন আজ অসম্পূর্ণ। এরা অপেক্ষা করে আছে এমন এক পূর্ণ রাতের জন্য, যখন আকাশ ভরা আলো সত্যি পৃথিবীকে আপন করে নেবে, যখন ফুটন্ত ফুলের গন্ধ, তরুণ হৃদয়ের নীরব ভালোবাসা, গভীর রাতের পাপিয়ার ডাক সব মিলিয়ে জীবনকে পূর্ণ করে তুলবে। বাড়ি ফিরে অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। আর ভাবতে ভাবতে হঠাৎ অনুভব করলাম, জীবনের নানা ব্যস্ততা, কাজ আর দূরত্বের ভিড়ে আমি যেন আমার সেই ছোট বোনটিকে হারিয়ে ফেলেছিলাম। যে মেয়েটি একদিন শুধুই একটু স্নেহের আশায় দাদা বলে ডাকত, যার জীবনে এত অভাব, এত একাকিত্ব, তার কাছেই যেন আজ আমার মন ছুটে যেতে চাইছে। মনে হচ্ছিল বহুদিনের জমে থাকা স্নেহের কথা নিয়ে একবার তার সামনে গিয়ে দাঁড়াই, একবার শুধু বলি, রানী, দাদা তোকে ভোলেনি। কয়েকদিন পর আর দেরি করলাম না। কলকাতা ছেড়ে বেরিয়ে পড়লাম উমারানির কাছে যাব বলে। শীত তখন ধীরে ধীরে নরম হয়ে এসেছে। শহরের ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে দক্ষিণের হাওয়া হঠাৎ এসে গায়ে লাগছিল। সেই বাতাসে যেন অদ্ভুত এক অস্থিরতা ছিল। মনে হচ্ছিল বহুদিনে চাপা পড়ে থাকা কোনো স্নেহ আবার জেগে উঠেছে। পরদিন দুপুরের দিকে স্টিমার ঘাটে পৌঁছলাম। সেখানে নেমে শুনলাম উমারানিদের গ্রাম সেখান থেকে প্রায় 4 কোষ দূরে। যাওয়ার কোনো গাড়ি ঘোড়া নেই, হেঁটেই যেতে হবে। আমি আগে কখনো এই অঞ্চলে আসিনি। লোকজনকে জিজ্ঞেস করতে করতে হাঁটতে লাগলাম।
কাঁচা রাস্তার দুপাশে বিস্তীর্ণ মাঠ, কোথাও ঘন ঝোপঝাড়, কোথাও লতাপাতায় ঢাকা সবুজ বন। সেই সবুজের মাথায় মাথায় ফুটে আছে মেটে আলুর সাদা ফুল। মাঠের ঢেলার পাশে ছোট ছোট ঝোপে দ্রোণ ফুল যেন খইয়ের মতো ফেটে আছে। গ্রামে ঢোকার পথের ওপর ছড়িয়ে আছে অসংখ্য সজনে ফুল। বাতাসে আমের মুকুল আর বাতাবি লেবুর ফুলের গন্ধ এমনভাবে মিশে আছে যেন পুরো গ্রামটাই মাতাল হয়ে আছে বসন্তের আবেশে। কোথাও বুনো কুলের বন, কোথাও বৈচি গাছের ঝোপ। পড়ন্ত রোদের আলোয় পাখিরা কিচির মিচির করছে। ঝোপের আড়াল থেকে হঠাৎ খরগোশ দৌড়ে পালিয়ে যাচ্ছে শুকনো পাতার ওপর শব্দ তুলে। আর মাঝে মাঝে কোনো অচেনা বুনো ফুলের গন্ধ এমন মাদক হয়ে বাতাসে ভেসে আসছিল যে শহরের দামি সুগন্ধিও তার কাছে ম্লান মনে হয়। দূরের মাঠে দাঁড়িয়ে থাকা শিমুল গাছগুলো দক্ষিণ হাওয়ার স্পর্শে লাল হয়ে উঠেছে, যেন লজ্জায় রাঙা কোনো তরুণী। এই প্রকৃতির মধ্যে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল যেন বহুদিন পরে আমি জীবনের সত্যিকারের উষ্ণতার কাছে ফিরে যাচ্ছি। অনেকগুলো গ্রাম পেরিয়ে একজন পথ দেখিয়ে বলল, সামনে যে গ্রামটা পড়বে সেটাই চাপা পুকুর। গ্রামে ঢুকতে ঢুকতে সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের পথ অন্ধকার হয়ে গেছে। চারপাশের বাড়িগুলো থেকে সন্ধ্যার শাঁখ বাজছে। সেই শব্দ নিস্তব্ধ বাতাসে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম, এই গ্রামের কোনো ঘর এখন আলো জ্বলছে? কোনো নিঃসঙ্গ উঠোন আজ উমারানীর নরম পায়ের শব্দে একটু প্রাণ ফিরে পেয়েছে? আর আমার সেই স্নেহের ছোট বোনটি, সে কি জানে এতদিন পরে তার দাদা সত্যিই তাকে খুঁজে এসেছে? রাস্তার মধ্যে কয়েকজন ছেলেকে দেখতে পেয়ে আমি তাদের কাছে গিয়ে উমারানীদের বাড়ির খোঁজ জিজ্ঞেস করলাম। তাদের মধ্যে একজন বলল, আসুন, আপনাকে পৌঁছে দিচ্ছি। সে আমাকে নিয়ে খানিকটা পথ এগিয়ে গেল। তারপর পাশের একটা সরু পথ ধরে হাঁটতে হাঁটতে একটা বড় পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো। ছেলেটি বলল, এই যে এটাই তাদের বাড়ি, আপনি একটু দাঁড়ান, আমি ভেতরে খবর দিচ্ছি। কিছুক্ষণ পরে সে বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধাকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলো। বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, জ্যাঠাইমা, ইনি কলকাতা থেকে এসেছেন, আপনাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করছিলেন, তাই নিয়ে এলাম। বৃদ্ধা আমার দিকে এগিয়ে এসে ভালো করে তাকালেন, তারপর বললেন, তোমাকে তো ঠিক চিনতে পারছি না বাবা, কোথা থেকে এসেছো? আমি নিজের নাম বললাম, পরিচয় দিতে যাচ্ছিলাম, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওহো, আর বলতে হবে না, তুমি যে, তোমার কথা শুনেছি। আমি তো কোথাও যাই না, তাই আগে দেখিনি, সেই জন্য চিনতে পারিনি। তারপর যেন একটু অপ্রস্তুত হয়ে বললেন, বাইরে দাঁড়িয়ে আছো কেন বাবা? তুমি ঘরের ছেলের মতো, তোমার আবার বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি কিসে? আমি তার সঙ্গে ভেতরে ঢুকলাম, আর ভেতরে ঢুকতে ঢুকতে শুধু একটাই কথা মনে হচ্ছিল, 8 বছর, পুরো 8 বছর কেটে গেছে। উমারানী এখন কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে? আজ হঠাৎ আমাকে দেখে সে কতটা আনন্দ পাবে সেটা যেন আমি আগেই অনুভব করতে পারছিলাম। সেই আনন্দের ঢেউ যেন আমার বুকেও এসে লাগছিল। ভাবছিলাম, আরেকটু পরেই হয়তো আবার সেই স্নেহভরা ছোট্ট মুখটা দেখতে পাবো। তার মাথা ভর্তি কালো চুলে হাত বুলিয়ে আদর করতে পারবো, আর বহুদিন পরে আবার শুনবো সেই ডাক, দাদা। এই ভাবনাতেই আমার মন অদ্ভুত আনন্দে ভরে উঠেছিল।
বাড়ির ভেতরে ঢুকেই বুঝলাম একসময় এদের বেশ সচ্ছল অবস্থা ছিল। বাড়িটা খুব বড়, কিন্তু এখন চারদিকে ভাঙা চোরা দেয়াল, ফেটে যাওয়া ইটের ফাঁক দিয়ে অশ্বত্থ গাছের চারা গজিয়ে উঠেছে। সবকিছুতেই যেন এক ধরনের পুরনো দিনের বিষণ্ণতা লেগে আছে। বাইরের উঠোন পেরিয়ে ভেতর বাড়ির দরজায় পৌঁছতেই বৃদ্ধা ডাক দিলেন, ও বৌমা, বেরিয়ে দেখো তো কে এসেছে। কে পিসিমা? তারপর প্রদীপ হাতে সে ঘর থেকে বেরিয়ে এলো। আলোটা খুব ম্লান ছিল, তবু সেই অস্পষ্ট আলোয় আমি তাকে দেখলাম। মুখে আধখানা ঘোমটা, এলোমেলো চুল কানের পাশ দিয়ে নেমে কাঁধ ছুঁয়ে আছে। পরনে আতময়লা শাড়ি, শরীর আগের তুলনায় অনেক রোগা, একহারা। এই সেই উমারানী। তাকে দেখেই আমার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। মনে হলো 8 বছরের মেয়েটা যেন অনেকটা শুকিয়ে গেছে, মাথার চুলও যেন আরো বেড়ে উঠেছে। উমারানী প্রথমে আমাকে চিনতেই পারেনি, কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর হঠাৎ যেন শ্বাস বন্ধ হয়ে আসা গলায় বলে উঠল, দাদা। এর থেকে আর কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। হাতে থাকা প্রদীপটা কোনো রকমে নামিয়ে রেখে সে ছুটে এসে আমার পায়ের উপর উপুর হয়ে পড়ল। আমি তাড়াতাড়ি তাকে উঠিয়ে দাঁড় করালাম, আর তখনই তার মুখের দিকে ভালো করে তাকিয়ে যেন স্তব্ধ হয়ে গেলাম। সেই মুখে একসঙ্গে কত রকম অনুভূতি, আনন্দ, বিস্ময়, অভিমান, আশ্বাস আর অশ্রুভেজার শান্তি, সব যেন মিশে আছে। পিসিমা পাশে দাঁড়িয়ে বললেন, বাবা, তুমি আসো না বলি তো বৌমা সারাক্ষণ দাদা দাদা করে। কত কষ্ট করে বলে কলকাতায় থাকলে মাঝে মাঝে দাদার দেখা পেতাম, কিন্তু এই তেপান্তরের গ্রামে তিনি আসবেন কি করে? বৌমা, আগে সতীশের হাত মুখ ধোয়ার জল দাও, এত দূর পথ এসেছে। হাত মুখ ধুয়ে আমি যখন ঘরে বসলাম, উমারানী আমাকে নিয়ে একটা ঘরের মধ্যে এলো। সে এখনো যেন বিশ্বাসই করতে পারছে না যে আমি সত্যিই এসেছি। তার মুখে কথা আটকে যাচ্ছিল। আমি ইচ্ছে করেই কিছু বলছিলাম না, বুঝতে পারছিলাম তার আবেগ একটু শান্ত হওয়ার সময় দরকার। কিছুক্ষণ নীরব থাকার পর উমারানী ধীরে বলল, দাদা, এতদিন পরে বুঝি মনে পড়ল? আমি আগের মতোই তার মাথার দুপাশের চুলে হাত বুলিয়ে দিয়ে বললাম, রানী, নানা কাজে হয়তো আসতে পারিনি, কিন্তু এটা কখনো ভাবিস না যে তোকে ভুলে গিয়েছিলাম। তুই তো একেবারে রোগা হয়ে গেছিস রে, খুব অসুখ বিসুখ হয়। উমারানী আগের মতোই মুখ নিচু করে একটু হেসে চুপ করে রইল। সেই হাসির মধ্যে যেন কত দিনের চাপা কষ্ট, অভিমান আর স্নেহ একসঙ্গে মিশেছিল। আমি বললাম, তা হোক, আমাকে যে ঠিক 8টার মধ্যেই খেতে হবে এমন তো কোনো কথা নেই। তোর এত ভোরে উঠে গিয়ে স্নান করারও দরকার নেই। উমারানী চুপচাপ ঘড়াটা নামিয়ে রাখল। পিসিমা তখন হেসে বললেন, তোমার কথা বলি শুনলু বাবা, নইলে ও কি এমন পাগলি মেয়ে? মাঘ মাসের শীতের সকালে, তাও আবার দ্বাদশীর দিন, ভোরবেলা স্নান করতে যাবে। কত বললাম, বৌমা শরীর ভালো না, এত সকালে জলে নেমো না, কিন্তু সে কিছুই শুনলে না, শুধু বলে, পিসিমা, কাল একাদশী ছিল, সকালে কাজ না সেরে নিলে দাদাকে সময় মতো খেতে দেব কি করে? কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেমন নরম হয়ে গেল। সেদিন দুপুরে উপরের ঘরে শুয়ে বই পড়ছিলাম, এমন সময় দেখি উমারানী চুপচাপ দরজার কাছে এসে দাঁড়িয়েছে।
আমি বললাম, কে রানী, ভেতরে আয়। সে ধীরে ধীরে ঘরে ঢুকল, কিন্তু দূরের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েই রইল। আমি উঠে বসে বললাম, আজ বেশ গরম পড়েছে না? হ্যাঁ দাদা, ভাবলাম আপনি বুঝি ঘুমিয়ে পড়েছেন। আপনি দিনে ঘুমোন না? মাঝে মাঝে ঘুমোই, আজ আর ঘুমোবো না। আয় এখানে বস, গল্প করি। তাকে পাশে বসালাম। ভালো করে তাকিয়ে দেখলাম শরীর আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে, কিন্তু আশ্চর্য, তার মুখের সেই কোমল দীপ্তিটা এখনো রয়ে গেছে। বয়স 22-23 হলেও মুখে এখনো কিশোরী মেয়ের সরলতা লেগে রয়েছে। তার চুলগুলো এলোমেলো, বোঝাই যায় নিজের দিকে তার কোনো খেয়াল নেই। কোকড়ানো চুল কানের পাশ দিয়ে ঝুলে আছে। অযত্নে রঙও কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে। আমি আলতো করে তার চুল সরিয়ে দিতে দিতে বললাম, তোর শরীরটা তো একেবারে ভেঙে গেছে রে। বিয়ের পর যখন প্রথম দেখেছিলাম তখন কত টুকটুকে ছিলি, খুব জ্বর টর হয় নাকি? উমারানী শুধু একটু হাসলো, কোনো উত্তর দিল না। আমি বললাম, না রে, এটা ভালো কথা নয়। আমি একটা ওষুধ পাঠিয়ে দেব, নিয়ম করে খেতে হবে, না হলে খুব কষ্ট হবে কিন্তু। কিছুক্ষণ পরে সে হঠাৎ আস্তে করে বলল, তাহলে সত্যি দাদা, আমি কিন্তু আপনার বিয়ের চেষ্টা করব, বলুন। তার কথা শুনে আমার মনে একটু হাসি পেল। এই সরল মেয়েটা বুঝতেই পারছে না কি গভীর আন্তরিকতা নিয়ে সে কথাটা বলছে। আমি হেসে বললাম, পাগলি কোথাকার। কিছুক্ষণ পরে দেখি সে আর কথা বলছে না। পিছন ফিরে তাকাতেই দেখি তার চোখ কেমন ভরসাহারা দৃষ্টি, যেন হঠাৎ বকুনিকে ছোট্ট শিশু চুপ করে গেছে। তখনই বুঝলাম ভুল হয়ে গেছে। উমারানী সেই ধরনের মানুষ যারা নিজের ইচ্ছাকে কোনো দিন জোর করে প্রকাশ করতে পারে না। অন্যের মন বুঝে অন্যের খুশিতেই নিজের জীবনটাকে ভাসিয়ে দেয়। ও স্নেহের আবেগে মনের কথা বলে ফেলেছিল, আর আমি ঠাট্টা করতে গিয়ে তাকে কষ্ট দিয়েছি। আমি তাড়াতাড়ি কথাটা সামলে নিয়ে বললাম, আচ্ছা আচ্ছা, যদি সত্যি আমার বিয়ে দেওয়ার এত শখ হয়ে থাকে তাহলে একটা কাজ কর, পাঁজিটা এনে দেখ তো কোন মাসে ভালো দিন আছে। সেগুলো তো আগে দেখতে হবে, শুধু মুখে বললে হবে? মুহূর্তের মধ্যে উমারানীর মুখটা উজ্জ্বল হয়ে উঠল, চোখের ভয়টার ভাবটাও মিলিয়ে গেল। সে যেন আমার কথার মধ্যে আবার আগের স্নেহটুকু খুঁজে পেল। হেসে বলল, পাঁচি আপনাকে দিয়ে দেখাবো, সেটা তো আমি আগেই ভেবে রেখেছি দাদা। আপনি বসুন, আমি এখনই নিয়ে আসছি। দালানের ওপাশে একটা ছোট্ট ঘর ছিল। উমারানী সেখানেই উঠে গেল। ঠিক তখনই নিচে এসে পিসিমার ডাক ভেসে এলো, ও বৌমা, নেমে এসো, বেলা তো হয়ে গেল, চালগুলো আবার কুটতে হবে। উমারানী তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে আমার হাতে পাঁচিটা দিয়ে বলল, আপনি দেখে রাখুন দাদা, আমি এখনই আসছি, তারপর আমায় বলবেন। এই বলে সে নিচে নেমে গেল। বিকেলের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। নিচের বাগান থেকে সদ্য ফোটা বাতাবি লেবুর ফুলের গন্ধে ভেসে এসে ঘর ভরিয়ে তুলেছে। সজনে গাছগুলো সাদা ফুলে ঢেকে গেছে। পড়ন্ত রোদের আলো পেয়ারা গাছের সাদা ডালে এমনভাবে লেগেছে যেন কেউ রূপোর কাজ করে সাজিয়ে দিয়েছে। কিছুক্ষণ বসে থেকে ভাবলাম, উমারানী এখন কাজে ব্যস্ত, আর আসবে না। তাই একটু মাঠের দিকে হাঁটতে বেরোবার জন্য উঠলাম। ঠিক তখনই চোখে পড়ল খাটের পাশে রাখা একটা
পুরনো কাঠের হাত বাক্স। রং উঠে গেছে, তালার জায়গাটাও ভাঙা। কৌতূহলবশত বাক্সটা খুললাম। দেখি ভেতরে যত্ন করে রাখা রয়েছে টাটকা লেবু ফুল, কয়েকটা গাঁদা ফুল আর আধশুকনো ঘেঁটু ফুল। ফুলগুলির নিচে একটা পুরনো কাপড়ে মোড়ানো কিছু জিনিস। কাপড় খুলতেই বেরিয়ে এলো কয়েকখানা পুরনো চিঠি। খামের ওপর উমারানির নাম লেখা, হাতের লেখা তার স্বামী সুরেনের। পোস্ট অফিসের সিল দেখে বুঝলাম বেশিরভাগই 5-6 বছর আগের। মাত্র একটা চিঠি বছরখানেক আগে লেখা। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। যে মানুষটি কয়েকটি পুরনো চিঠিকে উমারানি এত যত্ন করে ফুলের সঙ্গে আগলে রেখেছে, যে স্মৃতিকে প্রতিদিন নীরবে পুজো করে যাচ্ছে, সেই মানুষটি কেমন করে এত দূরে থাকতে পারে? এমন গভীর নীরব ভালোবাসার মন্দিরকে এড়িয়ে কেউ কিভাবে বাইরে বাইরে ঘুরে বেড়ায়? মাঠ ঘুরে ফিরে যখন বাড়ি এলাম, তখন সন্ধ্যা নেমে গেছে। রান্নাঘরে আলো জ্বলছে। আমার পায়ের শব্দ শুনেই উমারানি ভেতর থেকে বলল, দাদা এলেন? আমি উত্তর দেওয়ার আগেই সে হাসির মুখে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। দাদা বুঝি আমাদের গ্রাম ঘুরে বেড়াচ্ছিলেন? কোন দিকে গিয়েছিলেন? নদীর ধারে? দাদা, আপনি কি রান্নাঘরে বসবেন? আপনার জন্য পিঁড়ি পেতে রেখেছি। পিসিমা হেসে বললেন, বৌমার আবার কত আদিক্ষেতা, এখানে ধোঁয়ার মধ্যে বসিয়ে রাখবে? আমি বললাম, না পিসিমা, আমার কোনো কষ্ট হবে না, এখানেই বসি। রান্নাঘরে গিয়ে বসলাম। উমারানি আগেই সব রান্না করে রেখেছিল। নিজে হাতে আমাকে খেতে দিল, তারপর আবার কাজে বসে গেল। দেখলাম চালের গুঁড়ো, ময়দা আর নানা উপকরণ নিয়ে খুব মন দিয়ে পিঠে বানাচ্ছে। পিসিমা বয়সে অনেক বড় হয়ে গেছে, কাজকর্ম আর তেমন পারেন না, সবকিছুই উমারানিকেই করতে হয়। রোগা দুর্বল মেয়েটাকে এত খাটতে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল এত কষ্ট করে পিঠে বানানোর কি দরকার। কিন্তু বুঝলাম এ তার আনন্দের কাজ, তাই কিছু বললাম না। আমি মজা করে জিজ্ঞেস করলাম, রানী, আমায় পিঠে বানানো শিখিয়ে দিবি? উমারানি লজ্জায় মুখ নিচু করে ফেলল, তারপর মৃদুস্বরে বলল, দাদা, আমরা বেঁচে থাকতে আপনার যদি পিঠে খেতে ইচ্ছে হয়, তবে কি আপনাকে নিজে বানাতে হবে নাকি? পিসিমা হেসে বললেন, তা ঠিক, পিঠে খেতে ইচ্ছে হলে তোমার দাদা 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এখানে এসে খেয়ে যাবেন। উমারানি চুপ করে রইল। আমি হেসে বললাম, তা কেন পিসিমা, ও তো তার একটা উপায় বের করে ফেলেছে। পিসিমা অবাক হয়ে বললেন, কি উপায় বাবা? আমি হেসে বললাম, ও ঠিক করেছে এই আষাঢ় মাসের মধ্যেই ওর দাদার বিয়ে দেবে। পিসিমা হেসে বললেন, বৌমা তো ঠিক কথাই বলেছে বাবা, এত বড় হয়েছ, আর কতদিন বিয়ে না করে থাকবে? সংসার তো একদিন করতেই হবে। ভালো কথা দাদা, পাঁচিতে দিন তো তখন আর দেখা হলো না। আমি আর উপরে যেতে পারিনি। খাওয়ার পরে কিন্তু ঠিক করে দেখে বলবেন। আমি হেসে বললাম, বলবো রে বলবো, এতদিন তো দাদার কথা মনেই ছিল না, এখন সামনে পেয়ে এত মায়া পড়েছে বুঝি? পিসিমা তখন মৃদু হেসে বললেন, ও তোমার সেরকম পাকলি বোন নয় বাবা। বৌমা তোমায় বলেনি তোমাদের কলকাতা থেকে এখানে আসার পর থেকেই সে তোমার জন্য এক জোড়া
পশমের জুতো বুনে রেখেছে। বলে দাদা একদিন দুঃখ করছিলেন আমার বোন উলবোনা শিখে প্রথম জুতো বানালো তার স্বামীর জন্য। এবার আমি দাদাকে নিজে হাতে পশমের জুতো পরাবো। কিন্তু তারপর আর কলকাতায় যাওয়া হলো না। তুমিও এদিকে এলে না। কাল তুমি আসতেই বৌমা আমায় বলেছিল, পিসিমা, এতদিন পরে আমার স্বাদ পূর্ণ হবে। দাদাকে এবার নিজের হাতে জুতো পরাতে পারবো। কই দাদা, সেই পাঁচিটা? তার মুখের দিকে তাকিয়ে আমার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। আমি বললাম, রানী, এদিকে আয়। সে কোনো সংকোচ না করে এসে খাটের নিচে মাটিতে বসে পড়ল, যেন বহু দিনের আপনজনের কাছে এসেছে। আমি আগের মতোই তার এলোমেলো চুলগুলো কানের পাশ দিয়ে সরিয়ে দিতে দিতে বললাম, রানী, জুতোর কথাটা তোকে কে বলেছিল? উমা রানী কোনো উত্তর দিল না। ছোট্ট মেয়ের মতো আমার পায়ের উপর মুখ লুকিয়ে চুপ করে রইল। সেই মুহূর্তে মনে হচ্ছিল, যদি স্নেহ দিয়ে মানুষের অসুখ সারানো যেত, তবে আমি নিজের সমস্ত ভালোবাসা ওর হাতে তুলে দিতাম। কিছুক্ষণ পরে বুঝলাম সে উত্তর দিতে পারছে না, কারণ এই কথাটা একমাত্র জানত সুরেন। নিশ্চয়ই কোনোদিন সেই উমা রানীকে বলেছিল। আমি ধীরে জিজ্ঞেস করলাম, রানী, একটা কথা বলতো, সুরেন কি নিয়মিত চিঠি দেয়? বাড়িতে আসে? আমার প্রশ্ন শুনে উমারানী আরো গুটিয়ে গেল, মুখ তুলল না। অনেকক্ষণ চুপ থাকার পরে বুঝলাম সে কাঁদছে। আমি কিছুই বলতে পারলাম না, শুধু তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। মনে মনে বললাম, আর বেশি দিন নয় রে সোনার বোন, তোর জীবনের সময় ফুরিয়ে আসছে। সেই রাতে চাঁদের আলোয় সজনে ফুলের মিষ্টি গন্ধ ভরা নিস্তব্ধ বাতাসের মধ্যে উমারানী তার সমস্ত চাপা দুঃখ যেন দাদার বুকের কাছে নিঃশব্দে উজাড় করে দিল। 2-3 দিন পরে আমি কলকাতায় ফেরার জন্য প্রস্তুত হলাম। আসলে আরো আগেই চলে যেতাম, কিন্তু উমারানী অনুরোধ এড়াতে পারিনি। আমি কাপড় পরে বেরোবার জন্য তৈরি হয়েছি, এমন সময় উমারানী এসে দাঁড়ালো। তার চোখে জল। মৃদু গলায় বলল, আবার কবে আসবেন দাদা? আমি বললাম, আসবো রে আসবো, আবার পুজোর সময় আসবো। সে মুখ তুলে কাতর স্বরে বলল, সে তো অনেক দেরি। না দাদা, আপনি আষাঢ় মাসে রথের সময় আসবেন। আমাদের এখানে রথ খুব ধুমধাম করে হয়। আর শুনুন, আমি কিন্তু এবছর আপনার বিয়ে দিয়েই ছাড়ব। লক্ষ্মী দাদামণি, আমার কথা ফেলবেন না। তারপর উমারানী আলমারি থেকে খুব যত্ন করে সেই পশমের জুতো জোড়া বের করে এনে আমার সামনে মাটিতে রাখল। মৃদু হেসে বলল, আন্দাজে বুনেছি দাদা, একবার পায়ে দিয়ে দেখুন তো ঠিক হয়েছে কিনা। আমি জুতো পায়ে দিলাম, একেবারে মাপ মতো হয়েছে। জুতো ঠিক হয়েছে দেখে উমারানীর মুখ আনন্দে ঝলমল করে উঠল, যেন এতদিনের একটা স্বাদ পূর্ণ হলো। তারপর একটু চুপ করে থেকে সে নরম গলায় বলল, দাদা, আমি তো আপনার গরিব বোন। আপনি কখনো আসেন না এখানে, এতদিন পরে এলেন, তাও না পারলাম আপনাকে ভালো করে খাওয়াতে, না পারলাম যত্ন করতে। উল্টে এসে শুধু কষ্টই পেলেন। আমার কপালটাই এমন।
এই বলে সে আগের মতোই আঁচল গলায় নিয়ে নিচু হয়ে প্রণাম করলো। তার চোখের জল টুপটাপ করে আমার পায়ের উপর পড়তে লাগলো। আমি তাড়াতাড়ি তাকে উঠিয়ে মাথায় হাত বুলিয়ে বললাম, রানী, তুই আমার আপন বোনের চেয়েও কম নস। এটা কখনো ভুলিস না। তোর বড় ভাই এখনো বেঁচে আছে। যখন বিদায় নিয়ে বেরোলাম, উমারানী বাইরের দরজায় দাঁড়িয়ে রইল। পথে যেতে যেতে একবার পিছন ফিরে দেখি সে এখনো একইভাবে দাঁড়িয়ে তাকিয়ে আছে। বিকেলের শেষ হলুদ রোদ সুপারি গাছের ফাঁক দিয়ে এসে পড়েছে তার এলোমেলো কোঁকড়া চুলে ঘেরা বিষণ্ণ মুখটার ওপর। সেই দৃশ্যটা আজও আমার চোখে ভাসে। প্রায় 1 বছর পরে চাকরি নিয়ে আমি চলে গেলাম ময়ূরভঞ্জে। সেখানেই একদিন সুরেনের চিঠি পেলাম, উমারানী আর নেই। খবরটা পড়ে বুকের ভেতরটা কেমন নিঃশব্দ হয়ে গেল। যদিও মনের মধ্যে আগেই যেন বুঝেছিলাম ওর সঙ্গে সেই শেষ দেখাই শেষ দেখা। আমি সুরেনকে আগেই লিখেছিলাম উমারানীর শরীর খুব খারাপ, তাকে কোনো ভালো জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে। সুরেন জবাবে লিখেছিলেন, জমিদারির কাজ, খাজনা আদায়, নানা ব্যস্ততা, এখন যাওয়া সম্ভব নয়, পরে দেখা যাবে। কিন্তু পরে আর এলো না। ভাদ্র মাসেই উমারানী মারা গেল। আরো 1 বছর কেটে গেল। ছুটিতে কলকাতায় এসে দেখি ওরা আবার আগের বাড়িতেই ফিরে এসেছে। আমি এসেছি শুনে টুনি দেখা করতে এলো। অনেক কথাবার্তার পরে সে কাগজে মোড়ায় একটা ছোট পুঁটলি আমার হাতে দিল। খুলে দেখি মেয়েদের চুলে পড়ার কয়েকটা রূপোর কাঁটা। টুনি ধীরে ধীরে বলল, বৌদি মারা যাওয়ার মাসখানেক আগে আমি চাঁপাপুকুর গিয়েছিলাম। সেদিন সারাক্ষণ আপনার কথাই বলছিল। বলল, মায়ের পেটে ভাই কাকে বলে আমি দাদাকে দিয়ে বুঝেছি। আমার বড় ইচ্ছে দাদার বিয়ে দিয়ে তাকে সংসারী করে দিই। দাদা একা একা ঘুরে বেড়ান, দেখাশোনা করার কেউ নেই। ও কথা ভাবলেই আমার কষ্ট হয়। টুনি আবার একটু থেমে বলল, এই রূপোর কাঁটাগুলো সে আপনার বউকে দেওয়ার জন্য বানিয়েছিল। আষাঢ় মাসে গড়িয়েছিল। আমাকে দেখিয়ে বলেছিল, ইচ্ছে ছিল সোনার চিরুনি দিয়ে দাদার বউয়ের মুখ দেখব, কিন্তু অত টাকা কোথায়। আপাতত এগুলোই থাক। আমার গলা শুকিয়ে এলো। টুনি বলল, কোথা থেকে টাকা জোগাড় করেছিল জানেন? নিজের খাওয়া দাওয়া বাঁচিয়ে একটু একটু করে জমিয়ে। সংসারের জন্য যা টাকা পেত তাতে ঠিক মতো চলাই কষ্ট ছিল, তবু সেই টাকাতেই এগুলো বানিয়েছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু ওর হাতে টাকা জমলো কি করে? টুনি ধীরে ধীরে বলতে লাগলো, বৌদি বাজারে খাবার খুব ভালোবাসতো। ওরা তো পশ্চিমে মানুষ, সেখানে এইসব কচুরি নিমকি তেমন পাওয়া যেত না। তাই বাজারের খাবারের ওপর ওর ছোট্ট ছেলে মানুষই লোভ ছিল। বৌদি কি করতো জানেন? নারকেল পাতার শলা কেটে ঝাঁটার কাঠি বানাতো। গ্রামের লোক সেগুলো পয়সা দিয়ে কিনে নিয়ে যেত। সেই টাকা দিয়ে গোপালনগরের হাট থেকে পাড়ার ছেলেদের দিয়ে কচুরি নিমকি আনাতো। নিজেও খেত, আবার তাদেরও খাওয়াতো।
টুনি একটু থেমে দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু আপনি সেবার চলে যাওয়ার পর থেকে আর সেসব কিনতো না। সেই সামান্য পয়সাগুলো জমিয়ে জমিয়েই আপনার বইয়ের জন্য ওই রূপোর কাঁটাগুলো গড়িয়েছিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, উমারানী মারা গেল কখন? টুনির চোখ ভিজে উঠল। শেষ রাতের দিকে, প্রায় 4টের সময়। সেই রাতে বৌদির খুব জ্বর এসেছিল। জ্বরের ঘরে একেবারে বেহুশ হয়ে গিয়েছিল। পরদিন বিকেলে আমি ওর বিছানার পাশে বসেছিলাম। হঠাৎ দেখি বালিশের এপাশ ওপাশ হাতড়ে কি যেন খুঁজছে। আমি বললাম, বৌদি কি খুঁজছো? ও তখন ঠিক জ্ঞানেও নেই, শুধু বলছিল, হ্যাঁ আমার চিঠিগুলো কোথায়, আমার সেই চিঠিগুলো। তারপর আবার বিছানা হাতড়াতে লাগলো। বিয়ের পর প্রথম দিকে দাদা যেসব চিঠি লিখেছিলেন, বৌদি সেগুলো খুব যত্ন করে বাক্সে তুলে রেখেছিল। আমি জানতাম, তাই দৌড়ে গিয়ে চিঠিগুলো এনে ওর আঁচলে বেঁধে দিলাম। তখন শান্ত হলো। আর সেই রাতেই বৌদি চলে গেল। যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও আঁচলের সঙ্গে সেই চিঠিগুলো বাঁধা ছিল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। তারপর জিজ্ঞেস করলাম, সুরেন সে তখন ছিল না? টুনি মাথা নাড়ল। টেলিগ্রাম করা হয়েছিল, কিন্তু ছোটদা পৌঁছতে পৌঁছতে সব শেষ। বৌদিকে তখন দাহ করে ফেলা হয়েছে। অনেক বছর কেটে গেছে তারপর, তবু আজও শীতের শেষ যখন বাতাবি লেবুর ফুল ফোটে, সজনে গাছের নিচে ফুল কুড়োনোর ধুম পড়ে, গ্রামের ঝোপঝাড় ঘেঁটু ফুলে ভরে ওঠে, পুকুরের জলে কাঞ্চন ফুলের লাল ছায়া দোলে, ফাগুন দুপুরের নরম রোদে যখন বাতাস থরথর করে কাঁপতে থাকে, তখন হঠাৎ কার কথা যেন মনে পড়ে যায়। মনে হয় অনেক দূর থেকে এলোমেলো চুলে ঘেরা এক বিষণ্ণ মুখ চুপ করে তাকিয়ে আছে। আর তখন বুকের ভেতরটা হঠাৎ কেমন করে ওঠে, চোখ ভরে আসে জল। কিছু মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু তাদের ভালোবাসা থেকে যায় বাতাসে, ফুলের গন্ধে, স্মৃতির গভীরে। উমারানীও হয়তো হারিয়ে গেছে সময় স্রোতে, তবুও ফাগুনের বাতাসে, সজনে ফুলের গন্ধে আজও যেন সে চুপ করে দাঁড়িয়ে থাকে, একটি স্নেহ ভরা দাদা ডাক দিয়ে। এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবিস্মরণীয় গল্প উমারানী। গল্পটি যদি তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরবো নতুন আরেকটা গল্প নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।